গুড ইভিনিং স্টুডেন্টস। নেক্সট যে পার্টটা আমরা কন্টিনিউ করব সেটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার। তাহলে আমাদের মেডিকেল ম্যানেজমেন্টের যে মেন প্রিন্সিপাল সেটা হলো সেফ লাইফ, মানে লাইফকে আমরা সংরক্ষণ করব, লিম্বটাকে সেভ করব, আর সেই লিম্বের যে ফাংশন সেটাকে আমরা রেস্টোর করব। তাহলে ফার্স্ট কী আছে? ফার্স্ট এইড। এটা আমরা ফার্স্ট ইয়ারে আমরা ভালো রকম শিখি যে ফ্র্যাকচারে কীভাবে ম্যানেজ করতে হয়, ফার্স্ট এইড ম্যানেজমেন্ট, বা কীভাবে হসপিটালাইজড হওয়ার আগে পর্যন্ত আমরা তার লিম্বটাকে প্রোটেকশন দেব, সাপোর্ট দেব। ঠিক আছে? তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এফিশিয়েন্ট ফার্স্ট এইড। যাতে আমরা ফার্স্ট এইড যদি ইফেক্টিভলি দিতে পারি, পেশেন্টের পেইন কম হবে আর ফার্দার কমপ্লিকেশনগুলো আমরা কম করতে পারব। নেক্সট, সেফ ট্রান্সপোর্ট, মানে তাকে এমনভাবে আমাদের সেই অ্যালাইনমেন্ট মেনটেন করে কমপ্লিকেশন প্রিভেন্ট করে ট্রান্সপোর্ট করতে হবে যাতে ফার্দার আর ড্যামেজ না হয়। ঠিক আছে? তার মানে এটা বুঝে গেলাম আমরা, অল ফ্র্যাকচার শুড বি ইমোবিলাইজড ইমিডিয়েটলি, যেটা আমাদের প্রিন্সিপাল নার্সিং কেয়ার ফর এ ফ্র্যাকচার পেশেন্ট। ওকে, নেক্সট, অ্যাসেসমেন্ট অফ কন্ডিশন অফ দ্য পেশেন্ট ফর শক অ্যান্ড আদার ইঞ্জুরিজ। দেখো, যদি ক্লোজ ফ্র্যাকচার বা ক্লোজ কোনো ইঞ্জুরি হয় সেক্ষেত্রে তো আমরা মানে দেখতে পাচ্ছি না, তাহলে ভেতরে ব্লিডিং হচ্ছে কি না বুঝতে পারছি না, কতটা কোন অর্গান ড্যামেজ হয়েছে বুঝতে পারছি না। সেই জন্যে আমাদেরকে অ্যাসেসমেন্টটা করতে হবে, পেশেন্ট যাতে শকে না যায়, আর শকে গেলেও আমরা যাতে শকের ম্যানেজমেন্ট করতে পারি। নেক্সট, অ্যাসেসমেন্ট অফ লোকাল কন্ডিশন, মানে যে পার্টে যে পয়েন্টটাতে ইনজুরি হয়েছে সেই পয়েন্টটা আমাদেরকে স্পেশালি অ্যাসেস করতে হবে ফর ভাস্কুলার ইনজুরি, নার্ভ ইনভলভমেন্ট। সেটা কী করে বুঝবো? যদি আমি সেন্সেশন পাই, টাচ করলে পেশেন্ট যদি বলে হ্যাঁ বুঝতে পারছি, তাহলে বুঝবো নার্ভ ইনভলভমেন্ট এখানে নেই বা খুব কম। আর আদার্স যে অ্যাসোসিয়েটেড অর্গান, অ্যাসোসিয়েটেড টিস্যু, মাসেল ড্যামেজ হয়েছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে। নেক্সট, রিসাসিটেশন ইফ নিডেড। আমরা জানি যে কোনো পেশেন্ট যে কোনো ইমার্জেন্সি কন্ডিশনে যদি আমি রেসপিরেশন, সার্কুলেশন বন্ধ পাই, তাহলে কিন্তু আমাদেরকে সিপিআর স্টার্ট করে দিতে হবে টিল দ্য মেডিকেল হেল্প ইজ ইম্পার্টেড। নেক্সট, রেডিওগ্রাফি অফ দ্য পার্ট। তার মানে বুঝতে পারছো রেডিওগ্রাফি বাড়িতে করা সম্ভব না, এটা ফার্স্ট এডের পার্টও নয়। তার মানে হসপিটালাইজড হয়ে গেছে পেশেন্ট, সেক্ষেত্রে কী করা যেতে পারে? এক্স রে। অবশ্যই তোমরা জানো এপি ল্যাটারাল, এটা লেখাই থাকে এক্স রেতে, যেটা তোমরা অনেকেই জানো এবং ওয়ার্ডে ডিউটি করার সময়ও দেখেছো। পোস্ট রিডাকশন ফিল্মস, মানে এক্ষেত্রে কি হয়, রিডাকশন মানে একটা সার্জিক্যাল প্রসিডিওর, সেটা করার পরেও কিন্তু অনেক সময় আমরা এক্স রে নিই যাতে অ্যালাইনমেন্টটা ঠিক হয়েছে কি না দেখার জন্য। এছাড়া কি, ডিউরিং দ্য হিলিং প্রসেস অফ ফ্র্যাকচার, বোন হিলিং যখন চলতে থাকে তখনও কিন্তু এক্স রে করা হয় যাতে অ্যাসেস করা যায় যে বোনটা হিল করছে কি করছে না। ফিল্মস বিফোর রিমুভাল অফ প্লাস্টার টু কনফার্ম কমপ্লিট হিলিং, মানে প্লাস্টার অফ প্যারিস করা আছে কিন্তু তার আগেও একটা এক্স রে নিয়ে নেওয়া হলো প্লাস্টারটা রিমুভ করার আগে, যাতে আমি বুঝতে পারি হ্যাঁ বোনটা কমপ্লিটলি হিল করে গেছে বা উনটা হিল করে গেছে। নেক্সট মেইন পয়েন্ট, রিডাকশন অফ দ্য ফ্র্যাকচার, দ্যাট ইজ কারেকশন অফ ডিসপ্লেসমেন্ট অফ ফ্র্যাগমেন্টস অ্যান্ড ডান বাই ক্লোজ ম্যানিপুলেশন আর ওপেন রিডাকশন। যেগুলো আমি ক্লোজলি ম্যানিপুলেট করে ফ্র্যাকচারটাকে বা ফ্র্যাকচার এরিয়াটাকে ম্যানেজ করতে পারবো, সেই জায়গাটাকে বলছি আমরা ক্লোজ ম্যানিপুলেশন, মানে ম্যানিপুলেট করা, যেখানে সার্জেন ইন্টেনশনালি বা ফোর্সফুলি ম্যানুয়ালি সে ম্যানেজ করার চেষ্টা করবে। আর ওপেন রিডাকশন, ওপেন রিডাকশন মানে যেটা ওপেন করে ইনসিশন দিয়ে বা কেটে, যে বনি পোর্শনের শার্প পার্ট হয়তো সেটাকে কেটে বাদ দিয়ে সেটাকে রিডাকশন করে বা ছোট করে কম করে সেটাকে
মেনটেন করা বা সেই ফ্র্যাকচার পার্টটাকে কমিয়ে দেওয়া। ঠিক আছে, নেক্সট ইমোবিলাইজেশন অফ দ্য ফ্র্যাগমেন্ট। এক্ষেত্রে কীভাবে করা হয়? দু রকম, এক্সটার্নাল ফিক্সেশন আর ইন্টারনাল ফিক্সেশন। এক্সটার্নালি আমরা কী করছি, তো আমরা এক্ষুনি পড়লাম প্লাস্টার অফ প্যারিস বা কাস্ট। এই যে দেখতে পাচ্ছ ছবিগুলো, এই যে প্লাস্টার অফ প্যারিস করা হয়েছে। এগুলো আমরা অন্য ভিডিওতে আরও ডিটেলসে পড়বো, ওই জন্য এখন ডিটেলসে যাচ্ছি না। আর ইন্টারনাল ফিক্সেশন কী করে করা হচ্ছে, সেক্ষেত্রে আমার কী কী লাগবে? স্ক্রু, প্লেটস, ইন্ট্রামেডুলারি নেলস অ্যান্ড রডস, ওয়্যার্স, পিনস, যেগুলো মানে ধরো দুটো বোন পোর্শনটাকে, দুটো বোনকে আমি ফিক্স করতে পারি ভেতর দিয়ে, বডির ভেতরে, যেটা বাইরে থেকে দেখা যাবে না। সেইভাবেও কিন্তু আমরা ফ্র্যাকচার পার্ট জয়েন বা হিল করাতে হেল্প করতে পারি। তাহলে মেনলি ইমোবিলাইজেশন অফ দ্য ফ্র্যাগমেন্ট দুভাগে করা যেতে পারে, এক্সটার্নাল ফিক্সেশন বাই প্লাস্টার অফ প্যারিস, ইন্টারনাল ফিক্সেশন বাই স্ক্রু, প্লেটস, ইন্ট্রামেডুলারি নেলস অ্যান্ড রড, ওয়্যার্স অ্যান্ড পিন। নেক্সট এই যে ছবিগুলো দেখো, এটা ইন্টারনাল ফিক্সেশনের ছবি। বডির ভেতরে আছে, বাইরে থেকে যেটা কেউ দেখতে পাবে না। নেক্সট আর্লি ফিজিওথেরাপি, মানে আমরা যদি ফিজিওথেরাপি বা রেঞ্জ অফ মোশন বা এক্সারসাইজটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার কমপ্লিকেশন কম হবে। সেটা লোকাল কমপ্লিকেশনের মধ্যে কী কী হতে পারে? ইসচিমিয়া, নার্ভ ড্যামেজ, জয়েন্ট স্টিফনেস, ইনফেকশন। এই কমপ্লিকেশনগুলো খুব কম হবে বা নাও হতে পারে যদি আমি আর্লি ফিজিওথেরাপি স্টার্ট করি। এছাড়া রিহ্যাবিলিটেশন, তার মধ্যে কি রিহ্যাবিলিটেশন মানেই আমরা জানি যে তাকে আবার তার পুরনো প্লেসে ফিরিয়ে দেওয়া। এক্ষেত্রে কাকে? বোনি ফ্র্যাকচার, বা যে বোনটা ফ্র্যাকচার্ড হয়েছে বা ভেঙে গেছে সেই বোনটাকে আবার পুনরায় তার কাজের জায়গায় ফিরিয়ে দেওয়া। যে কাজটা আগে সে করতো এখনও যাতে সেই কাজটা করতে পারে, সেইটা রিপ্লেস করাটাকেই বলা হয় রিহ্যাবিলিটেশন। তাহলে এক্ষেত্রে মেইনলি আমাদের যেটা মনে রাখতে হবে, ফ্র্যাকচার্স আর ট্রিটেড বাই রিডাকশন। নর্মালি ফ্র্যাকচার পার্টগুলোকে ক্লিন করা হয় বা শার্প এন্ডগুলোকে সরিয়ে দিয়ে সেটাকে যাতে এক্স্যাক্টলি জয়েন করতে হেল্প করতে পারে বা জয়েন করার জন্য যেটুকু আমাদের কাট ডাউন করা দরকার বোনটাকে, সেটুকু করা হয়, সেটাকেই বলা হয় রিডাকশন। অ্যান্ড রিঅ্যালাইনমেন্ট, মানে যেটা যদি ব্রেকেজটা তেরছাভাবে হয়, মানে অবলিক, ট্রান্সভার্স, লংজিটিউডিনাল, যাই হোক না কেন, আমাকে অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, অ্যান্ড ইমিডিয়েট ইমোবিলাইজেশন, যেটা ফার্স্ট এড ফর আ ফ্র্যাকচার পেশেন্ট। নেক্সট, ইন মোস্ট কেসেস সিম্পল ফ্র্যাকচার্স হিল কমপ্লিটলি ইন অ্যাপ্রক্সিমেটলি 6 to 8 weeks। এটা আমরা সবাই জানি, মোটামুটি 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ফ্র্যাকচার উন্ড হিল করে যায়। কম্পাউন্ড ফ্র্যাকচারের ক্ষেত্রে সেটা কিন্তু উইদিন 6 আওয়ার্সের মধ্যে আমরা ইঞ্জুরিটা রিপেয়ার করার চেষ্টা করি। কেন? যাতে ইনফেকশন না হয়। কম্পাউন্ড ফ্র্যাকচারে কী হয় আমরা একটু আগে পড়েছি, যেটা কিনা সারাউন্ডিং দ্য টিস্যু মাসেল স্টিক হয়ে যায়, ওই বনি পোর্শনগুলো এতটাই ক্রাশ করে যায় তার ভেতরে। সেই কারণে 6 ঘন্টার মধ্যে আর কি ইনফেকশন প্রিভেন্টিভ মেজারগুলো নিয়ে আর্লি ম্যানেজমেন্ট স্টার্ট করা দরকার। এছাড়া অ্যাকিউরেট ডায়াগনোসিস অফ ফ্র্যাকচার, মানে সেটা কি করে, সেটা সাইট, কোন সাইটে হয়েছে, কোন লাইন, ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে, এটা কিন্তু আগেই আমাকে এক্সরের মাধ্যমে ডিটারমাইন করতে হবে, করে অ্যাকচুয়াল ডায়াগনোসিসটা ফর্ম করতে হবে। এছাড়া এক্সরে দু ধরনের, এপি অ্যান্টেরিয়র পস্টেরিয়র বা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র, বা ল্যাটারাল অর অবলিক, যে কোনোভাবে মিনিমাম 2টো টাইপের আমার এক্সরে ভিউ চাই। আর কি জয়েন্টস অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য সাইট অফ ফ্র্যাকচার, মানে যে এরিয়াতে ফ্র্যাকচার হয়েছে তার ওপরের জয়েন্ট এবং তার নিচের জয়েন্ট দুটোই কিন্তু
ফ্র্যাকচারের যে এক্সরে হবে সেখানে কিন্তু আমার ছবিতে যেন এটা থাকে। ফ্র্যাকচার পার্ট থেকে ওপরের জয়েন্ট এবং তার রেয়ারেস্ট অ্যান্ড নিয়ারেস্ট দুটো জয়েন্টের ছবি কিন্তু একই এক্সরে প্লেটের ভেতর তুলতে হবে। আর কি দুটো লিম্বস মানে প্যারালালি বাচ্চাদের ক্ষেত্রে হলে কিন্তু দুটো লিম্বসেরই আমার এক্সরে চাই, যাতে আমরা কম্প্যারিজনটা ভালো করে করতে পারি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্র্যাকচার হিলিং। মানে অনেকগুলোই এটা অ্যানাটমির পার্ট হয়ে যাচ্ছে, বেসিক একটুখানি জেনে রাখো। এই ছবিটা দেখলে আশা করি কিছুটা তোমাদের ক্লিয়ার হবে। বুঝতেই পারছো এখানে একটা ফার্স্ট উইক অফ ফ্র্যাকচার্ড বোন, যেখানে কিনা ব্লাড এবং অ্যাক্সেসরি সেল টিস্যু কিছু ড্যামেজ হয়েছে, তার মানে একটা লোকাল ইনফ্লামেশন বা হেমাটোমা, ছবিতেই দেখে যেটা বোঝা যাচ্ছে। নেক্সট 2 to 3 উইক্সের মধ্যে কী হচ্ছে, সেই হেমাটোমাটা সরে গিয়ে একটা সফট ক্যালাস ফর্ম করছে। মানে সফট, ওখানে ব্লাড সেল রয়েছে, সফট যে টিস্যুগুলো ইনজুরি হয়েছিল সেগুলোও রয়েছে, হয়ে একটা সফট পার্ট তৈরি করছে। এরপরে হার্ড ক্যালাস। তাহলে এই ফর্মটাই যখন 4 থেকে 16 উইক্স হবে তখন কিন্তু দেখা যাবে যে ওই সফট ক্যালাসটা হার্ড ক্যালাসে ট্রান্সফর্ম করেছে এবং আস্তে আস্তে দেখো রিমডেলিং, মানে বোনের যে অ্যাকচুয়াল মডেলটা ছিল সেটা কিন্তু এবার আস্তে আস্তে পুনরায়, মানে যেটাকে রিহ্যাবিলিটেশন বলছিলাম, সেম প্লেসে আবার রিটার্ন করছে। এটাই মোটামুটি একটা ফ্র্যাকচারের উন্ড হিলিং। দেখো স্টেজগুলো এরমভাবেই লেখা আছে: ইনফ্লামেটরি ফেজ, নেক্সট রিপারেটিভ ফেজ, রিমডেলিং ফেজ। তো মোটামুটি ফ্র্যাকচারের এই যে স্টেজগুলো সেগুলো কিন্তু একটু যদি মাথায় থাকে তাহলে দেখবে অসুবিধা হবে না খুব একটা পড়তে। কিন্তু বোন হিলিং কখন তাহলে অ্যাফেক্ট করে, যে কারো কারো বোন হিলিং খুব ভালো হয়, কারো কারো বোন হিলিং খুব ডিলেড হয়। তাহলে এটা অ্যানাটমিতে রয়েছে, তোমরা যদি চাও অ্যানাটমি থেকেও পড়ে নিতে পারো। এখানে ছোট্ট একটু করে আমি দিয়ে দিলাম। তাহলে দেখো, ইনহ্যান্সিং ইউথ, যত ইয়াং জেনারেশন হবে, আর্লি ইমোবিলাইজেশন তুমি যত করবে তত ভালো, তাড়াতাড়ি ফ্র্যাকচার পার্ট সেভ থাকবে। বোন ফ্র্যাগমেন্টস খুব কম হয়েছে, মানে ইনট্যাক্ট আছে, অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই হচ্ছে, প্রপার নিউট্রিশন আছে। দেখো এনহ্যান্সিং যা পয়েন্টগুলো সেগুলোর অপোজিট পয়েন্টই কিন্তু ইনহিবিটিং, মানে কোন কোন ফ্যাক্টর ফ্র্যাকচারের যে উন্ড হিলিং সেটাকে ডিলে করে। তার মধ্যে কী আছে, এজ একটা ফ্যাক্টর, সেটা যদি অ্যাভারেজ একদম বাচ্চা বা ওদিকে অ্যাডভান্স এজ, ইনফ্যান্ট 4 উইক্স, আর এদিকে টিনেজারের মধ্যে 12 to 16 উইক্স, আর অ্যাডভান্স এজ যারা আছে তারা। নেক্সট এক্সটেন্সিভ লোকাল সফট টিস্যু ট্রমা, মানে কি কম্পাউন্ড বা কমপ্লেক্স ফ্র্যাকচার হয়ে গেল। বোন লস ডিউ টু সিভিয়ারিটি অফ ফ্র্যাকচার, মানে সিভিয়ার ক্র্যাশ করে গেছে, বোন পুরো চিপস ফর্মে চলে গেছে। ইনঅ্যাডিকুয়েট ইমোবিলাইজেশন, মানে আমি যখন ফার্স্টে দিয়েছিলাম মোবিলিটি মেনটেন করিনি, এবং আমি যখন ফিক্স করেছি বা ইমোবাইল করতে গেছি সেটা আমি এফেক্টিভলি করতে পারিনি, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে ইনফেকশন আর অ্যাভাসকুলার নেক্রোসিস। তাহলে বুঝতে পারছো কোন কোন ফ্যাক্টরগুলো বোন হিলিংয়ে হেল্প করে, কোন কোন ফ্যাক্টরগুলো বোন হিলিংকে ডিলে করিয়ে দেয়। নেক্সট যেটা একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে জয়েন্ট ডিসলোকেশন, মানে লোকেশন ডিসলোকেশন। তো ডিসলোকেশন কাকে বলছি, এটা হচ্ছে একটা টোটালি, মানে বল সকেট জয়েন্ট থেকে, সকেটে বলটা থাকার কথা কিন্তু বলটা কোনো একটা ফোর্স বা মুভমেন্টের জন্য সকেট থেকে বেরিয়ে গেছে, দ্যাট ইজ ডিসলোকেশন। মানে ইট ইজ দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য আর্টিকুলার এন্ড অফ দ্য বোন ফ্রম দ্য জয়েন্ট ক্যাভিটি। তাহলে ক্যাভিটি থেকে যখন আমার বনি পোর্শনটা বা হেডটা বাইরে সরে যাচ্ছে, মিসপ্লেস হচ্ছে, ডিসপ্লেস হচ্ছে, সেম প্লেসে থাকছে না, তাকে আমরা বলছি। এখানে দুটো টার্ম আসে, একটা হলো সাবল্যাক্সেশন, একটা রিডাকশন। সাবল্যাক্সেশন হলো ইনকমপ্লিট ডিসপ্লেসমেন্ট, আর রিডাকশন হলো যখন মানে নর্মাল অ্যালাইনমেন্ট করে দেখা গেল যে বোনটাকে যে
এবড়ো খেবড়ো যে বোনটা ছিল সেটাকে তো ইকুয়ালি করা হয়েছে, তাহলে সেই সমান করার সময় বোনের চিপসগুলো সরিয়ে দেওয়ার ফলে যে সাইজটা শর্ট হয়ে গেল, সেটাকেই বলা হচ্ছে যে নর্মাল অ্যালাইনমেন্টে আনার জন্যে অনেক সময় বনি রিডাকশন করা হয়, সেটাকে বলা হচ্ছে। এটা মোটামুটি এই 4টে টাইপসের হয়: কনজেনিটাল, ট্রমাটিক, প্যাথোলজিক্যাল, প্যারালাইটিক। মানে এই 4টে ক্লাসিফিকেশন দেখা যায় ডিসলোকেশনের ক্ষেত্রে, মানে এভাবে হতে পারে এই কজের জন্য। এই ছবিটা দেখে আশা করি কিছু বুঝতে পারবে। সাবল্যাক্সেশন দেখো, এক্সরে, আর এদিকে এলবো জয়েন্ট ডিসলোকেশন। তুমি বুঝতে পারছো যে জয়েন্টটা কতটা সরে গেছে সকেটের ভেতর থেকে, আর এদিকে সাবল্যাক্সেশন হয়েছে। ঠিক আছে, মোটামুটি এই গেল তোমার ম্যানেজমেন্ট আর তারপরের পার্টটা। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস। ওকে, থ্যাংক ইউ।